সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশ। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আজ আমরা কথা বলবো অগ্নি ঝুঁকি, প্রস্তুতি ও চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মাসুদ হেলালি। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে কিংবা মতামত জানাতে আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে ফোন করতে পারেন। চাইলে অনুষ্ঠানটি যারা দেশে বিদেশে দেখছেন তারা ফেসবুক এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখতে পারেন। তো প্রথমেই ডক্টর হেলালি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে নারায়ণগঞ্জের মসজিদের যে অগ্নিকাণ্ড, এর কারণ নিয়েও নানান রকমের মত দ্বিমত দেখা দিচ্ছে। কেউ বলছে এসি থেকে, কেউ বলছে না গ্যাসের লাইনের থেকে হয়েছে, বিদ্যুতের শর্ট সার্কিট। আপনার কি মনে হচ্ছে এ পর্যন্ত ঘটনাগুলো ব্যাখ্যা করে কিংবা দেখে, ডক্টর হেলালি? সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। এই অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এখন অসুস্থ আছেন কামনা করছি তারা সুস্থ হয়ে উঠবেন। বর্তমান ঘটনা যেটা ঘটেছে সেখানে অগ্নিপাত হয়েছে। আসলে আগুন সৃষ্টির জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ফুয়েল লাগে, আর একটা আগুনটাকে লাগানোর জন্য একটা ইগনাইটার লাগে। এখানে দুইটা জিনিস লাগবে। আগুন হওয়ার জন্য যে ফুয়েল সেটা ছিল তিতাস গ্যাস, যেটা বাতাসে মিশ্রিত হয়েছে। কিন্তু এটাকে আগুনে লাগানোর জন্য যে স্পার্কটা, এটা এসি থেকে এসেছে। এসিটা যখন ইনিশিয়ালি, তখন যেটা জানা যাচ্ছে যে কয়েকবারই ইলেকট্রিক কারেন্ট যাওয়া আসা করছিল। এই ইলেকট্রিক কারেন্টটা যখন যাওয়া আসা করে নতুন যখন আসে তখন একটা ভোল্টেজের আপগ্রেড হয়, যেখানে একটা সার্জ হয়, এবং সেই ক্ষেত্রে অনেক সময় স্পার্ক হয়ে যায়। যখন এই এসিতে স্পার্কটা হয় এবং এসির ভিতরে আপনারা জানেন রুমের বাতাসগুলো ভিতরে ঢুকে এবং বেরিয়ে যায়। এই ভিতরে যে বাতাসটা ঢুকেছে তারা এই গ্যাস নিয়ে ঢুকেছে, এবং ঢোকার কারণে এই স্পার্কের কারণে আগুনটা প্রথম ইনিশিয়েট করে এসির নিজস্ব জিনিস বাস্ট হয় না, কিন্তু ইনিশিয়েটরটা হচ্ছে স্পার্ক, এবং ওইটাই প্রথম বাস্টটা হয়ে 6টা এসি একই সঙ্গে চারদিক আগুনটা ধরিয়ে দিয়েছে। আর পুরো রুমটা ছিল তিতাস গ্যাসে ভর্তি, যার জন্য পুরো রুমটাতে আগুনটা খুব তাৎক্ষণিকভাবে এত তাড়াতাড়ি ছড়িয়ে গেছে যেটা একটা এক্সপ্লোশনের মতো মনে হয়েছে। ঠিক এক্সপ্লোশনের মতো অত হিউজ আকার আমি বলবো না, কারণ এক্সপ্লোশন হলে যে ডেটোনেশন হয়, যে বাতাসের যেই হাই সুপারসনিক ভেলোসিটি হয়, এটা সেরকম ছিল না, কিন্তু একটা প্রেসার ওয়েভ ছিল, যার জন্য গ্লাসগুলো ভেঙে গেছে কিন্তু ওয়ালটা ভাঙেনি। গ্লাসটা ইনিশিয়ালি ভেঙে গেছে, তারপর মানুষ যারা ছিল তারা আগুনের চারিদিকে ছড়ানো আগুন লেগে গেছে, এবং সহজে বার্নিংটা খুব হাই স্পিডে বার্নিংটা হয়েছে। আর এই গরম তপ্ত বাতাসগুলো তারা ইনহেল করেছে। এর মধ্যে কার্বন মনোক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, যে গরম কার্বন মনোক্সাইড তাদের শ্বাসনালীতে গেছে, অধিকাংশ লোকের শ্বাসনালীটা পুড়ে গেছে। এই মোটামুটি ঘটনাটা আমি এইভাবে চিন্তা করতেছি। অনেক ধন্যবাদ ডক্টর হেলালি, আপনার কাছে আবারও আমরা আসবো। ডক্টর সামন্তলাল, আপনি যদি বলেন, আপনি রাত দিন পরিশ্রম করে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে ফোনে খোঁজ রাখছে। এ পর্যন্ত 27 জন আমরা জানি মারা গেছে। বাকিদের অবস্থা কি এবং কি ধরনের ক্ষতি নিয়ে তারা এসেছিল? 3rd ডিগ্রি বার্নিং অনেক কিছু বলে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমাদের জন্য। ধন্যবাদ। আমি সত্যি অত্যন্ত দুঃখের সাথে আমি এই যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি, এবং যারা এখনো আমাদের হাসপাতালে আছে তারা যাতে সুস্থ হয়ে যায় সেভাবে আমরা চেষ্টা করি। উপরওয়ালা আমাদেরকে যেন সহায় করুন। আপনি জানেন শুক্রবার দিন এই ঘটনার পরে আমাদের এখানে প্রায় 37 জন রোগী আছে, এবং ওই দিন রাত্রে আমাদের চিকিৎসক, আমাদের নার্স, আমাদের স্বাস্থ্যকর্মীরা সারা রাত ধরে প্রচন্ড পরিশ্রম করে তাদেরকে আমরা যতটুকু সম্ভব সেবা শুশ্রূষা দিয়ে আমরা তাদেরকে ভর্তি করে রাখি। এর মধ্যে আজকে পর্যন্ত যেটুকু আপনি বলছিলেন যে 27 জন এখন পর্যন্ত মারা গেছে, আর বাকি আছে 10 জন। সে 10 জনের মধ্যে আমরা একজনকে আজকে ছেড়ে দিতে পারছি, তার নাম মামুন। যাই হোক, এর মধ্যে যে আমরা একজনকে ছাড়তে পারছি, এটা একটা অত্যন্ত আমাদের জন্য আমি মনে করি একটা বিরাট একটা স্বস্তির একটা বিষয় আর কি। তো দেখুন, একটু আগে হেলালি সাহেব যে বলছিলেন কথাগুলা, যে এই যে একটা বদ্ধ করে আগুন লাগছে, ফ্লেম এবং এই কার্বন মনোক্সাইড পয়জনিং, এই যে আগুনগুলা লাগলো সে তখন কিন্তু প্রায় আমার কাছে একটা তালিকা আছে যেখানে দেখা যায় যে ম্যাক্সিমামই 80%, 90%, 70%, মানে 50%-এর নিচে খুব কম মানে বার্ন হয়ে গেছে, এবং প্রত্যেকেরই শ্বাসনালী পড়ে গেছে, ইনহেলেশন বার্ন হয়ে। তো এই বার্ন বাঁচানো
মানে আমরা যত চেষ্টাই করি পৃথিবীর যে কোনো দেশেই খুবই কষ্টকর, তারপরেও আমাদেরকে যথাসাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের আপনারা জানেন যে, আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমার সেই নিমতলি থেকে শুরু করে চুরিহাট্টা, কেরানীগঞ্জ বিভিন্ন সময় বিভিন্ন বার্ন ডিজাস্টার আমি দেখেছি। আমি অনেক রোগী একসাথে আসতে দেখেছি, কিন্তু এই 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 নারায়ণগঞ্জের এই যে দুর্ঘটনা, এটা যেটা সবচেয়ে বড় বিভৎস জিনিস হলো যে এত বড় মেজর বার্ন একসাথে এতজন আমি দেখিনি। আমি 40 বছর হয়ে যাবে আমি এই বার্ন নিয়ে কাজ করছি, কিন্তু এরকম একদম মাথার পা থেকে মাথার চুল পর্যন্ত পড়ে গেছে এরকম রোগীও আমি দেখছি। এইটা একটা অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা। আপনি যেটা বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনে আমাকে নির্দেশ দিয়েছেন এবং মেসেজ করেছেন বহুবার, এবং যেটা হচ্ছে যে উনি দেশের সরকার প্রধান থেকে মানে সর্বাত্মক চেষ্টা করার জন্য যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জানপ্রাণ চেষ্টা করছি। আপনি জানেন আমাদের এই নতুন হাসপাতালটা একটা অত্যাধুনিক হাসপাতাল, সব রকম অত্যাধুনিক ফ্যাসিলিটি আছে, সবকিছু প্রযুক্তি দিয়েও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যেন যে কজনকে আমরা বাঁচাতে পারি, কিন্তু বাস্তবতাটা অনেক রূঢ়। আপনি আমাকে একটা উদাহরণ দিই, এই বছর খানেক আগে লন্ডনে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটছিল একটা ফ্ল্যাটে, এবং সেখানে কিন্তু বার্ন হয়েছিল, এবং তাদের কিন্তু পার্সেন্টেজ খুব একটা বেশি ছিল না, 30%, 40% এর নিচে সব, কিন্তু যেহেতু ইনহেলেশন বার্ন হয়েছিল, শ্বাসনালী পড়ে গেছিল, তারাও কিন্তু বাঁচাতে পারেনি। সুতরাং এইটা আমাদেরকে মেনে নিতেই হবে যে এই ধরনের বার্ন হলে এরা কার্বন মনোক্সাইড পয়জনিং হয়, একটা বদ্ধ ঘর তো, সেই ঘরে আগুন এই যে প্রথমে যে শ্বাসনালী আক্রান্ত, এর বিজ্ঞানটা কি, কারণটা কি? এর কারণ ওই যে আমি বললাম বদ্ধ ঘরে, যেটা হেলালি সাহেব বলছিলেন যেখানে অনেক আগুনের লেলিহান শিখা, সেগুলো তো মানুষ শ্বাস নিতে ঢুকতেছে। সরি, আপনার রুমে আপনি এখন শ্বাস নিচ্ছেন, এখানে যে ধোঁয়া থাকে সেই ধোঁয়া তো আপনি ইনহেল করে ফেলবেন, সেটাই করছে মানুষ, তার কোন দিকে যেতে পারেনি। তবে তখন এই সমস্ত দুর্ঘটনায় মানুষ হতভম্ব হয়ে যায়। মানুষ যদি হতভম্ব না হয়ে একটা দরজা কিংবা কিছু একটা খুলে দিত, জানলা টাল্লা সব খুলে দিত সাথে সাথে, আমার মনে হয়, আমি জানি না তখনকার মসজিদের কি পজিশন ছিল, তাহলে হয়তো কিছুটা রক্ষা পেত। যাই হোক, এখন যে দুর্ঘটনা ঘটছে, আমরা ভবিষ্যৎ যতদিন এরা আমাদের চিকিৎসা আমরা যতটুকু পারি, আমরা আমাদের সমস্ত হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, সবার কাছে আমি কৃতজ্ঞ যে পরিশ্রম তারা করছে দিন রাত এবং চেষ্টা করছে একটা মানে ডেডিকেশন নিয়ে। আমি আশা করি যে আমরা আরো হয়তো কিছু কয়েকজনকে ভালো করতে। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। ডক্টর হেলালি, আপনি যদি বলেন যে মসজিদ সম্পর্কে বলা হচ্ছে যে একটা ছোট জায়গায় 6টা এসি এবং তিতাসের লাইন চলে গেল, তার উপর একটা স্থাপনা তৈরি হলো, তো বাংলাদেশে তো এটা দেখভাল করার তদারকি সংস্থা থাকা দরকার ছিল, কিংবা একটা জায়গায় মসজিদ করার জন্য কোনো অনুমতি নিতে হয় কিনা কাঠামোগত, এই সব মিলিয়ে যদি একটু আপনি বলেন ডক্টর হেলালি। তিতাসের লাইনগুলি আসলে এই লাইনগুলি প্রায় 60-50 বছর 70 বছর করে যায় আগের, এবং এটা মাটির নিচে, এবং এই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যে আসলে এই লাইনটা কোন জায়গায় গিয়েছে কোন জায়গায় গেছে, এই পারফেক্ট ড্রয়িংটাও আসলে তিতাস সংরক্ষণ করে নাই, কারণ বিগত 15 বছর আগে এই সংরক্ষণ না হওয়ার কারণে আসলে লাইনগুলি মাটির নিচে থাকার অনেকের পক্ষে বোঝা সম্ভব না যে লাইনটা কোথায় আছে। জিনিসটা বুঝেছি কিনা এই লাইন থেকে যখন গ্যাস লিক করে মাটির ভিতর থেকে, এটা মাটির একটা প্রসিটি আছে যেটার ভিতর থেকে বাতাস ভিতরে আস্তে আস্তে উঠে আসতে পারে, এবং এই মসজিদের ফ্লোরের ভিতর দিকে বুধ আকারে এই গ্যাস আসতেছে, সেটা অনেকে দেখতে পেয়েছেন। আর এসি কারণে সবাই দরজা আটকিয়ে রাখে, গ্যাসটা বের হয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আস্তে আস্তে এই গ্যাস এখানে অ্যাকুমুলেট হয়েছে, এবং এসি একটা মানে এক্সপ্লোর মানে সি থেকে স্পার্কের কারণে, এবং 6টা একসঙ্গে এসি চারিদিকে আগুনটা তৈরি হয়েছে। আসলে যে চারিদিকে আগুনটা তৈরি হওয়ার কারণে মানে খুব বেশি পুড়ে গেছে। আর যেটা দরজা জানলার ব্যাপার, একটা প্রেসার ওয়েভের কারণে গ্যাসের জানলাগুলি ভেঙে গেছে, ভাঙেও যেহেতু চারিদিকে আগুন, মানসিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, মানুষ সরে আসার রাস্তাটা খুব পায়নি, বুঝতে পারেনি, বুঝার সুযোগটা ছিল না। যা এখন আসলে এই গ্যাসের আগুনের টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি রাইজ পায়, তার বেশি হাই টেম্পারেচার উঠে যায়,
তো হাই টেম্পারেচারের বাতাস মানুষ যদি ইনহেল করে মানুষ আমাদের চামড়ার যেটা যেটা আছে, আমাদের যে চামড়া আমরা মোটামুটি 80 ডিগ্রি 90 ডিগ্রি টেম্পারেচার এটা বার্ন হয়ে যায়। নর্মালি আমরা 60 ডিগ্রিতে গেলে আমরা বার্নিং ফিল করি, 80তে পুড়ে যায়। কিন্তু এই বার্নিং গ্যাস যখন বার্ন হয় এটা 500 ডিগ্রি টেম্পারেচারে উঠে। তো সামনে গেলে কিন্তু এটা খুব বার্ন হয়ে যায়। বার্নটা খুব স্বাভাবিক ছিল, কারণ টেম্পারেচারটা বাতাসের টেম্পারেচারটা মোর দেন 500 থেকে 1000 পর্যন্ত ম্যাক্সিমাম। আর আসলে মানুষের পুড়তে লাগে মাত্র 60 থেকে 80 ডিগ্রি। অতএব এটা তো মানুষ পুড়বেই। যারা যারা মানে ঠিক ফ্লেমের মাঝখানে ছিল না, বাইরে ছিল, তারা হয়তো বেঁচে গেছে, কিন্তু যারা ফ্লেমের ভিতরেই চলছে তাদের বাঁচার কোনো সুযোগ ছিল না। আর যে অনেক ধন্যবাদ ডক্টর হেলালি। আমি আপনার কাছে বিভিন্ন দিকে আবারও অ্যাঙ্গেল আসবো। এই এসেছে। পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আপনারা দেখছেন, আমরা অনুষ্ঠানে ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম অগ্নি ঝুঁকি, আমাদের প্রস্তুতি এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম অগ্নিকাণ্ডের ঝুঁকি, প্রস্তুতি এবং চিকিৎসা সেবা নিয়ে। আমাদের সঙ্গে দুজন, একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, তারা দুজনেই খুব বিখ্যাত মানুষ এবং এই বিষয়ে অনেক কাজ করছেন। আমরা বিরতির আগে খানিকটা কথা বলেছি, বিরতির পরে ডক্টর সামন্তলাল আপনি যদি একটু বলেন যে কেউ কেউ বলছে যে প্রাথমিকভাবে কি নারায়ণগঞ্জে একটু চিকিৎসা দিয়ে ঢাকা এনো যেত কিনা, এরকম দিলে কিছু লোককে বাঁচানো যেত, এইটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, নারায়ণগঞ্জে সেই সুবিধা আছে কিনা প্রাথমিক চিকিৎসার? আমি তো আপনাকে বলছি নারায়ণগঞ্জে নিয়ে, কারণ এটা এত বড় মেজর বার্ন যে, আর নারায়ণগঞ্জে গিয়ে চিকিৎসা, আমি জানি না ডিস্টেন্সটা কতটুকু, ঢাকা আসতে কি কম সময় লাগছে না নারায়ণগঞ্জ যেতে কম সময় লাগতো, আমার কোনো আইডিয়া নাই। তবে আমার চিকিৎসা শাস্ত্র যেটা বলে যে আমরা যত দ্রুত রোগীগোনাকে স্যালাইন দিয়ে আসতে পারতাম তত ভালো হইতো আর কি। কিন্তু এরকম একটা মেজর বার্ন রোগীকে কিন্তু মানে খুব এক্সপার্ট যারা, তারা ছাড়া ডিল করা খুবই ডিফিকাল্ট। মানে সেই ফ্যাসিলিটিস হয়তো নারায়ণগঞ্জে আসলে থাকার না, কোনো কারণ নাই না মনে হচ্ছে। থাকার আমার মনে হয় না। জি, ডক্টর হেলালি যদি একটু বলেন যে আমরা তো প্রতিবার অগ্নিকাণ্ড হয় এটা নিয়ে কথা বলি, কিন্তু এর স্থায়ী সমাধান আছে কিনা, যে বিল্ডিং কোড মানা, অগ্নি নিরাপণ ব্যবস্থাগুলোকে ঠিক রাখা, মানুষের সেফটি গুলো ভাবা, এটা কবে বন্ধ হবে আসলে? আমরা যাহা কিছু না কেন দুর্ঘটনা ঘটবে, পৃথিবীর সকল দেশে আগুনের দুর্ঘটনা ঘটে। এটা আমাদের সাবধান হয়ে যেটুকু কমানো যায়। আমি শুধু একটা স্ট্যাটিস্টিক্স দেই। জি, প্রতি মিলিয়নে আমেরিকাতে আগুনে মারা যায় 10 জন, ইউকেতে মারা যায় 4 জন, ইন্ডিয়ায় মারা যায় 16 জন, রাশিয়ায় মারা যায় 70 জন প্রতি মিলিয়নে, বাংলাদেশে 1 জন। এটা বলে অনেক দেশের ভুল। হ্যাঁ, যদি 1% ভুল হই তাহলে 2 জন, 200% ভুল দিলে 3 জন। অন্য দেশের তুলনায় আমাদের অগ্নিতে আগুনে মানুষের মারা যাওয়াটা যে খুব বেশি এটা বলা যাবে না। কিন্তু আগুনে ব্যবহার যত বাড়ে, উন্নত দেশে ব্যবহার বেশি, তাদের অন্যান্য সমস্যা আছে, তারা বদ্ধ ঘরে থাকে, আমাদের খোলামেলা ঘর। এই নানা কারণে অন্য যে কোনো দেশের থেকে আমাদের মারা যাওয়ার সংখ্যাটা কম। কিন্তু এতে আত্মষ্ট হওয়ার কিছু কারণ নাই। জি। আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে, একটা মৃত্যু যেন না ঘটে সে চেষ্টা করতে হবে। না এইটি তো ঠেকানো যেত বলে মনে হচ্ছে, কারণ এটা গ্যাস কিন্তু হয়েছে, লিক হয়েছে, এবং মসজিদ কমিটি লোকরা এটা জানেন, তারা এটা জানিয়েছেন, তারা দেখেছে, আবার টাকা চেয়েছে, তিতাসের লোকরা দেন দরবার জানিয়েছে। হয়েছে। মানে এটা চাইলে তো ঠেকানো যেত আর কি, এরকম মনে হচ্ছে। জি, তারা 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 ওই বিল্ডিংটা, তারা ওটা ওইভাবে ব্যবহারটা সিরিয়াসলি হতে কমানো নেয় না, উচিত ছিল। অবহেলা করেছে। হ্যাঁ, এইটাই জ্ঞানের অভাব, যে এটা এভাবে হতে পারে এক্স্যাক্টলি। এই মানে জ্ঞানটা দুর্ঘটনা তাদের আমরা ছিল কাকে না, বলি? অথবা তারা সবকিছু কেয়ারফুল হওয়ার ছিল পরেও না। যদি ঘটে সেটা দুর্ঘটনা, কিন্তু সেই মেজার গুলো তো আমরা আসলে নিই নাই, এখানে বড় বড় ব্যর্থ নেই না। হয়েছে। এখানে একটা বলি, পৃথিবীতে যত দুর্ঘটনা হয় এর যে 67 থেকে 70% মানুষের অসাবধানতা থেকে। অর্থাৎ মানুষের অসাবধানতাটাই মূল কারণ। যান্ত্রিক থেকে 13 থেকে 15%, কিন্তু মানুষের অসতর্কতাই হতে অ্যাবাউট ম্যাক্সিমাম 70% হয়। আমাদের সতর্কতা ছাড়া এর থেকে বাঁচার কোনো উপায় নাই। আর আগুনের ব্যবহার কমানোর কোনো উপায় নাই। মানুষের সভ্যতা আগুন থেকে তৈরি। আমাদের প্রতিটা সেকেন্ডে আমাদের আগুনের ব্যবহার বাড়ে। আমি জন্ম হয়েছি
আমার বাবা মা বাতাস করেছে ফ্যানে, এই জানি হাত পাখায়। আমার ছেলেদেরকে আমি ফ্যান বাতাস দিয়েছি, আমার নাতিরা তো এসি ছাড়া ঘুমাতে পারে না। এই যে চেষ্টা আগে কম ছিল, যখন এসির ব্যবহার বাড়ছে, অর্থাৎ আমি যদি এসির ব্যবহার করছি, এটা তো আমাকে একটা এফেক্ট হবেই। তো এগুলি আমাদেরকে সাবধানতা দিয়েই আগাতে হবে, আমাদের সচেতন হতে হবে, অনেক আমাদেরকে অনেক ধন্যবাদ প্রতিটা ডাক্তার মুহূর্তে সামন্তলাল। কেয়ারফুল আপনি হতে যদি হবে। বলেন অনেক অগ্নিকাণ্ড চিকিৎসা সেবা আপনি করেছেন, সব মিলিয়ে আপনি যদি একটু পরামর্শ দেন যে কিভাবে এটা আমরা কমাতে পারি আসলে। যেটা হেলালি সাহেব বললেন যে সচেতনতা, আমি মনে করি সেটাও আমি সেই নিমতলির অগ্নিকাণ্ডের পর থেকে এই কথাটা না বলে আসছি যে মানুষকে সচেতন হতে হবে। এখন এখন যে অবস্থায় আসি মানে আমরা দাঁড়িয়েছি, আমি একটু আগেই চিন্তা করছিলাম যে এখন বোধহয় একটা আইন করে দেওয়া উচিত। আপনার বাসায় টেলিভিশন রেডিওর যেরকম লাইসেন্স নবায়ন করতে হয়, যারা এসি ব্যবহার করবে, যারা গ্যাসের লাইন ব্যবহার করবে, তাদেরকে প্রত্যেক বছরে কিংবা 2 বছরে যেটাই হোক এটা ওই নবায়নের মানে মাধ্যমে খুব এগুলো ভালো চেক করা প্রস্তাব, উচিত। আমার মনে হয় খুব ভালো প্রস্তাব দিয়েছেন, এটা আমরা মিডিয়াতে প্রচার করতে চাই, আপনি একটু বলেন জোরে সোরে। এবং থ্যাংক ইউ। এবং এবং আরেকটা জিনিস দেখেন, আমি এই যে এসির দুর্ঘটনা, বেশ কয়েকদিন আগে আমাদের হাসপাতালে একটা সেলুনে এসি দুর্ঘটনা হয়ে আমাদের একজন চিকিৎসকও কিন্তু আক্রান্ত হয়। এই যে সেলুনের এসি গুণা, এগুলা বোধহয় আমার কাছে মনে হয় 6 বছর আগে যে লাগানো হয়েছিল আর কেউ কোনোদিন এটা চেক করে নাই। তবে আমি মনে করি এখন সময় আসছে, এখন একটা আইন করে দিয়ে যে যদি তোমার এসি থাকে এটা চেক করা হবে যে রিনিউ করা হয়েছে কিনা, মানে এটা নবায়ন করা হয়েছে কিনা, তাহলে তা নাহলে তাদেরকে জরিমানা করতে হবে। এছাড়া এটা বন্ধ করা মুশকিল না, কারণ আমরা সচেতন হওয়ার জন্য প্রতিদিনই বলছি কিন্তু মানুষ তো হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আজকে নিরীহ, আপনি কল্পনা করতে পারেন একটা মসজিদে নামাজ পড়তে গেছে মানুষ, কত সুন্দর একটা পবিত্র মানুষ, তাদের এই দুর্ঘটনা, এটা কিছুতেই মেনে যাওয়া যায় না। আমি অনেক দুর্ঘটনা দেখছি, কিন্তু আমার এটা খুবই কষ্ট, খুবই পীড়াদায়ক যে এই লোকগুলা যে এইভাবে মারা যাচ্ছে। যে ডক্টর হেলালি যদি বলেন যে প্রস্তাবটা দেওয়া হয়েছে যে একটা নবায়নের সার্টিফিকেট নেওয়া, গ্যাস লাইনটা আমার ঠিক আছে কিনা, এসি লাইন ঠিক আছে কিনা, এটা আমার নিরাপত্তার স্বার্থে আসলে এটা এটা কি কতটা নবায়নের বাস্তবায়ন সার্টিফিকেট করা বলবেন যায়? না মেইনটেনেন্স সার্টিফিকেট বলবেন? এটা নবায়নের মেইনটেনেন্স সার্টিফিকেট সার্টিফিকেট, বলবেন না হ্যাঁ ওইটা মেইনটেনেন্স বলছে মেইনটেনেন্স সার্টিফিকেট বলবেন? সার্টিফিকেট, হ্যাঁ সেটা বলছে। মেইনটেনেন্স সার্টিফিকেট। এটা একটা মেইনটেনেন্স সার্টিফিকেট। এটা হ্যাঁ, ইয়েস। এটার কোন কোন যন্ত্রের কত দিন পরে পরে নিতে হবে, এটার একটা নিয়ম থাকতে হবে। হ্যাঁ, জি এই যন্ত্রের এত পরে, এই যন্ত্রের এতদিন পরে, এটা একটা মানে অবশ্যই করবে। এই যে ইলেকট্রিক লাইন আমরা একবার লাগছি, 10 বছর 20 বছর 30 বছর আমরা তার চেঞ্জ করি না, কিন্তু তার একটা লাইফ আছে। 10 বছর 15 বছরে এই জি। তার যে ইন্স্যুরেশন থাকে, আবার কোথাও ইন্স্যুরেশন নষ্ট নিম্নমানের হয়ে তার যায়। ব্যবহার করা হয় সেই অভিযোগও আছে। জি নিম্নতর না, যত তারই ইউজ করেন আপনি, এটা 15 বছর পরে তারটা তার থাকবে না, এটা নিম্নমান হয়ে যাবে, এটা বাই নেচার। আমাদের বাতাসে যে আলট্রাভায়োলেট রে আছে, এতে এই পিভিসি কাজ, পিভিসি নষ্ট হয়ে যায়। জি এই জন্য এই তার ফেলে দিতে হবে, নতুন তার আনতে হবে। প্রতি 15 বছর অথবা 20 বছর পরে প্রত্যেকটা নবায়ন করতে হবে। ইলেকট্রিক ওয়ারিং চেক করতে হবে, প্রত্যেকটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স চেক করতে হবে। অল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অর ইলেকট্রিক্যাল কানেকশন, এটা রেগুলার মেনটেন। রেগুলার বলতে হ্যাঁ, কোনোটার জন্য 5 বছর, কোনোটার জন্য 2 বছর, কোনোটার জন্য 10 বছর, এটা মেনটেনেন্স সার্টিফিকেট নিতে হবে। এটা টেস্টিং সার্টিফিকেট হবে যে এগুলো ঠিক আছে, নতুবা এই জাতীয় দুর্ঘটনা যত দিন যায় হতে থাকবে। এটা যিনি ডাক্তার সাহেব যেটা বলেছেন, এটা অত্যন্ত ভালো কথা যে এটা রেগুলার একটা, রেগুলার বলতে এটা প্রেসক্রাইব থাকবে কোনটা কতদিন পরে এটা মেইনটেনেন্স সার্টিফিকেট দিতে হবে, এটা চেক করা হয়েছে। এটা জরুরি জি ভাবে দরকার। অনেক ধন্যবাদ ডক্টর দুর্ঘটনা সামন্তলাল। কমাতে আমরা হলে শেষ পর্যায়ে আপনি এই যদি বলেন যে সাবধানতা। বাংলাদেশে এই অগ্নিকাণ্ডে চিকিৎসা ব্যবস্থাটা পুরো দেশে আসলে কেমন, উপজেলা জেলা লেভেল বিভাগীয় পর্যায়ে কেমন, আরো কি দরকার বলে আপনি মনে করছেন এতদিনের অভিজ্ঞতা থেকে? না না, এটা এখনো উপজেলা লেভেলে যায়নি। আমরা বলছি যে 13টা মেডিকেল কলেজে আমরা এখনো ছোটখাটো হিসেবেও বার্ন ইউনিট আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের ডাক্তার আছে, ওইখানে হয়, কিন্তু এটাকে আরো ছড়িয়ে দিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, বেশিরভাগ মানুষ কিন্তু পুরে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর, এবং তাদেরকে এই যে ধরেন আপনি রংপুরের তেঁতুলিয়া মানে কিংবা দিনাজপুরের তেঁতুলিয়াতে একটা মানুষ পুড়ে গেলে তাকে ওই ঢাকায় নিয়ে আসা, এটা খুবই কষ্টকর। আর আমি আগেই বলছি যে বার্ন যত দ্রুত চিকিৎসা করা যায়, 24 ঘন্টা গোল্ডেন আওয়ার। অতএব আমরা এই ব্যাপারে কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ যে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা ভালো করে বার্ন ইউনিট, এবং আমরা চিটাঙ্গেরটাও অনেক বড় করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এই কোভিড এর জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। তবে আমি মনে করি যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট এখন এই বার্ন নিয়ে অনেক মানে চিন্তা ভাবনা করছে। আমরা আশা করি যে আমরা এটা পারবো।
এবং আমার জীবনের একটাই কাম্য যে আমি কোনো পুরা রোগী যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেই দিনটা আমি দেখতে চাই। আর এমনি মেডিকেলের কারিকুলামে কিভাবে অ্যাড্রেস করা হয়? মেডিকেল কারিকুলামে যখন আমাদের যে সাবজেক্ট প্লাস্টিক সার্জারি, সেখানে এমএস আছে, এফটিপিএস আছে, সেখানে বার্ন প্রচুর পড়ানো হয়। পোস্ট গ্রাজুয়েট মানে এমবিবিএস ও কিছুটা জ্ঞান দেওয়া হয়, আবার পোস্ট গ্রাজুয়েশনে আছে কিন্তু আমাদের স্পেশাল এটির জন্য এমএস ইন প্লাস্টিক সার্জারি, এফটিপিএস, সেখানে বার্নের প্রচুর পড়ানো হয়। তো আমাদের কেমন আছে চিকিৎসক, কেমন আছে কিংবা আগ্রহী কেমন? আছে আগ্রহী আগে ছিল না। আমি যখন শুরু করি 1974 সনে, যা স্বাধীনতার পরে, তখন বঙ্গবন্ধুর হাত দিয়ে সরওয়ার্দী হাসপাতালে 5টা বেড দিয়ে, সেখান থেকে আজকে 500 বেড। তখন কিন্তু আমরা 2-3 জন ছিলাম, আজকে আমার অন্তত মোর দেন 100 প্লাস্টিক সার্জন আছে। হচ্ছে তো ডেফিনেটলি আমি আমার জীবন তো সেটি দেখে যেতে পারছি, এটাই তো আমার জন্য একটা বিরাট মনে করি উপরওয়ালার আশীর্বাদ। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.